হ্যালো স্টুডেন্টস, কেটিএসবি স্টুডেন্টস হেল্পলাইন চ্যানেলে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমাদের আজকের টপিক ভয়েস চেঞ্জ। তোমরা জানো এটি হচ্ছে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটাকে আমরা ফাংশনাল গ্রামার হিসাবে জানি। লুক অ্যাট দ্য এক্সাম্পল। He gives me a pen. This is the first sentence. And you see the second sentence. I am given a pen by him. দেখো, প্রথম বাক্যটা যদি আমরা একটু খেয়াল করি, প্রথম বাক্যের ভার্ব কোনটা? গিভ। এটা হচ্ছে ভার্ব। ভার্বকে আমরা কে দিয়ে প্রশ্ন করব? কে দেয়, উত্তরে হয় সে। কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট হয়। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? কি দেয়? একটা কলম দেয়। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটা অবজেক্ট। কাকে দেয়? আমাকে দেয়, এটাও একটা অবজেক্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো অবজেক্ট আছে। একটা হচ্ছে প্রাণীবাচক অর্থাৎ মি, আর একটা এফএন, এটা হচ্ছে অপ্রাণীবাচক। তো প্রাণীবাচক অবজেক্ট, এটার নাম হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আর অপ্রাণীবাচক, যেমন এখানে এফএন, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হলে অবশ্যই আমাদের অবজেক্ট দরকার। তো দ্বিতীয় বাক্যে যদি আমরা একটু খেয়াল করি, দ্বিতীয় বাক্যে দেখতে পাচ্ছি মিটা আই হয়েছে, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হয়ে বসেছে। আর এই গিভ, এই ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন হয়ে বসেছে। আর হিটা হয়ে গেছে হিম, এবং একটা এক্সট্রা প্রিপোজিশন যোগ হয়েছে, সেটা হচ্ছে বাই, এবং একটা বিভার্ব চলে এসছে। তাহলে প্রথম সেন্টেন্সটার মানে হচ্ছে সে আমাকে একটি কলম দেয়। দ্বিতীয় সেন্টেন্সের মানে হলো তার দ্বারা একটা কলম গৃহীত হয়। এখানে দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট সে নিজেই সরাসরি কাজ করছে, তাই এখানে যে ভার্বটা সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে কে কাজটি করছে, বা অর্থাৎ কার দ্বারা কাজটি করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ কাজটি কার দ্বারা বর্তাচ্ছে, অ্যাক্টেড আপন হচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ। তাই দ্বিতীয় ক্ষেত্রের যে ভার্বটা সেটা প্যাসিভ ফর্মে আছে। তাহলে আজকের মোটামুটি আমরা আরেকটা জিনিস এখান থেকে জানবো, যখন প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা সাবজেক্ট ছিল, যেটা অবজেক্ট হয়ে বসলো, এটাকে আমরা এজেন্ট বলবো। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় প্যাসিভ ফর্মে এই এজেন্ট থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সেটা আমরা আরও অনেক উদাহরণ দেখব। এবং মনে রাখা দরকার যে ভার্ব হচ্ছে একটা বাক্যের খুব গুরুত্বপূর্ণ একটা পার্টস অফ স্পিচ। অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখব যে একটা ভার্ব দিয়ে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, যেমন গেট আউট, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, অ্যাপারেন্টলি এর কিন্তু কোনো সাবজেক্ট নেই, এর কোনো অবজেক্ট নেই, তাহলে এক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করব? এখানে একটা ইমপ্লয়েড সেন্স আছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ, আই মিন ইউ আর অর্ডার, টু গেট আউট, অর্থাৎ তোমাকে আদেশ করা হচ্ছে তুমি বেরিয়ে যাও। সুতরাং ভার্ব হচ্ছে একটা সাবজেক্টের খুব গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। ইংরেজিতে একটা প্রভাব আছে, এ ভার্বলেস সেন্টেন্স ইজ এ হেডলেস ম্যান, অর্থাৎ মুন্ডবিহীন মানুষ একটা ভার্ববিহীন বাক্যের সঙ্গে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম প্রথম কথা যে কর্তা সরাসরি কাজ করলে সেটা অ্যাক্টিভ ভয়েস হবে, কর্তা যখন দ্বারা হয়ে যাবে, বাই হয়ে যাবে, তখন সেটা হচ্ছে এজেন্ট হয়ে যাবে, তখন সেটা প্যাসিভ হবে। এবং প্রথম নিয়মে আমরা জানলাম যে অনেক সময় দুটো অবজেক্ট থাকে, একটা হচ্ছে প্রাণীবাচক, একটা হচ্ছে অপ্রাণীবাচক। প্রাণীবাচককে বলে ডাইরেক্ট, আর অপ্রাণীবাচককে আমরা বলবো ইনডাইরেক্ট। প্রাণীবাচককে আমরা বলবো ইনডাইরেক্ট, আর অপ্রাণীবাচককে বলবো আমরা ডাইরেক্ট অবজেক্ট। আমরা প্রেফার করবো সবসময় ইনডাইরেক্টটা দিয়ে শুরু করতে। এর অনেক
পরবর্তীকালে দেখবো অনেক কিছু নিয়ম আছে আরও, সেগুলো আমাদের ইনডাইরেক্টলি কেন আমরা শুরু করব ডাইরেক্টের পরিবর্তে, সেটা আমরা আরও দেখব। এবং এক্ষেত্রে আমাদের কতগুলো চেঞ্জ হয়েছে সেগুলো আমরা দেখলাম। যেমন হচ্ছে আইটা, মিটা আই হয়েছে আর হিটা হিম হয়েছে। কিছু কিছু চেঞ্জ থাকবে, অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভ ভয়েস এগুলো হবে, আর প্যাসিভ ভয়েসে থাকলে সেটা অ্যাক্টিভ ভয়েসে হয়ে যাবে, ভাইস ভার্সা। আই থেকে মি, উই থেকে আর, সি থেকে হার, হি থেকে হিম, দে থেকে দেম, ইউ থেকে ইউ, ইউর কোনো পরিবর্তন হবে না, ই থেকে ইটের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এই দুটোর কোনো পরিবর্তন হবে না। বেশ, এবার আমরা চলে আসব, আর এই মুহূর্তে একটা বলে দিই যে দেখো অ্যাক্টিভ ভয়েসে দেখো অ্যাক্টিভ ভয়েসে এ পেন এটা অবজেক্ট হয়েছিল, সেটা আবার প্যাসিভ ফর্মে এ পেন অবজেক্ট হিসেবে থেকে যাবে। এই যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট, এটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে থেকে গেল, এই অবজেক্টের নাম হচ্ছে রিটেন অবজেক্ট। রিটেন অবজেক্ট, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট, দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল মনে করি, he sings his songs। দেখো এখানে গান করা, এটা হচ্ছে ভার্ব। কে গান করে? সে গান করে, সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের হচ্ছে এখানে কি দেখো, ডুয়ার অফ দ্য ভার্ব হি। কি করে? একটা গান, একটা গান, এটা হচ্ছে অবজেক্ট। যখন এটা আমরা ভয়েস চেঞ্জ করছি, প্রথমে অবজেক্টটা বসছে এই সং। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার ভাইবের সঙ্গে এস যোগ হয়েছে, তাই এ সং প্রেজেন্ট ফর্মের বিভাগ হচ্ছে অ্যাম ইজ আর, তাই এ সঙ্গের পরে ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিং, স্যাং, সাং, এবং সঙ্গে একটা প্রিপোজিশন বসলো বাই, আর হিটা পরিবর্তন হয়ে গেল। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আমাদের হলো। চলো নেক্সট এক্সাম্পল। এবার আমরা কতগুলো জিনিস লক্ষ্য করব। অনেক সময় আমরা দেখি সবসময় যে বাই প্রিপোজিশন আসে, বাই প্রিপোজিশন আসে না, বাই ছাড়া অনেক সময় অন্য প্রিপোজিশনও অনেক সময় বসে। যেমন আই নো হিম, আমি তাকে জানি। এখানে হচ্ছে নো, এটা হচ্ছে ভার্ব। কে জানে? আমি। আইটা হচ্ছে সাবজেক্ট। কি জানি? হিম তাকে অবজেক্ট। এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি কি হয়? বেসিক্যালি হিমটা হয়ে যায় হি, আর যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাই হির পরে ইজ হবে, আর নো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নো, এবং শেষে হচ্ছে আইটা কি হয়ে যায়? মি হয়ে যায়। এবং আমরা একটা জিনিসের আগে দেখে এসেছি যে বাই প্রিপোজিশনটা বসে, অনেক সময় বাই প্রিপোজিশন বসে না, যেমন নোন, নোনের পরে নোন টু হয়, এই প্রিপোজিশনটা খেয়াল রাখতে হবে। এরকম আরও অনেক প্রিপোজিশন আছে, যেমন শক অ্যাট, প্লিজড উইথ, ইন্টারেস্ট ইন, বিলিভ ইন, টক টু, আস্কড ফর, অ্যাস্টনিশড অ্যাজ, সারপ্রাইজড অ্যাট, অ্যামাজড অ্যাজ, অ্যালার্মড অ্যাট, লিসেন টু, এইগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। বেশ, এবার আমরা দেখব অনেক সময় ফ্রেজাল ভার্ব থাকে। ফ্রেজাল ভার্ব ক্ষেত্রে আমরা কি করব? ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, আমরা কিন্তু ফ্রেজাল ভার্বের সঙ্গে যে প্রিপোজিশনটা থাকে বা প্রিপোজিশনাল ভার্ব বলি যেটা, বা যেটাকে আমরা গ্রুপ ভার্ব বলি, সেই প্রিপোজিশনটা কিন্তু আমরা কখনোই অমিট করব না, অবশ্যই আমরা লিখে দেবো। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দিই, এক্সাম্পলটা কি? যেমন দে, LAUGH, they laughs at me, sorry, they laugh at me, বিদ্রুপ করা, তারা সাবজেক্ট, বিদ্রুপ করলো, এটা হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তারা বিদ্রুপ করলো কাকে? আমাকে, অবজেক্ট। এক্ষেত্রে আমরা কি করব? ভয়েস চেঞ্জের করতে মিটা প্রথমে আই সাবজেক্ট হয়ে বসলো,
যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই আমরা এখানে এম ইজ আর অর্থাৎ আয়ের পরে এম বসলো। ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসালাম আমরা লাভড। আর এর সঙ্গে যে প্রিপোজিশনটা রয়েছে সেটা অবশ্যই বসিয়ে দেবো। তারপরে বাই একটা এক্সট্রা প্রিপোজিশন এলো এবং ডে থেকে ডে। অর্থাৎ এখানে আমরা কি দেখলাম যে লাভ অ্যাট বিদ্রুপ করা, লাভ মানে হাসাবাদ, লাভ অ্যাট মানে মগ বা বিদ্রুপ করা, রেডিকিউল করা, মগ একটা অবশ্যই বসিয়ে দেবো এবং সঙ্গে যে প্রিপোজিশনটা বাই বসবে সেটা অবশ্যই যেন আমরা বসাই। বেশ, ভয়েস চেঞ্জের আরও কিছু নিয়ম আছে সেগুলো আমরা দেখব। যেমন আমরা একটু খেয়াল রাখবো, এতক্ষণ আমরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ দেখলাম। এবারে আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে স্যার কমপ্লেক্স সেন্টেন্স একটা উদাহরণ যেমন দেওয়া যায়, I know that he has done it. দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুটো বাক্যাংশ একটা কানেক্টর বা একটা লিঙ্কার দিয়ে যুক্ত হচ্ছে দ্যাট। সুতরাং যখন এই ধরনের আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, আমরা কিন্তু সবসময় খেয়াল রাখবো যে এখানে যে দুটো ক্লজ আছে অর্থাৎ দুটো বাক্যাংশ কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ কখনোই করবো না, অর্থাৎ ডবল প্যাচিভ আমরা কখনোই করবো না। আমরা সবসময় অর্থাৎ প্রথম বাক্যাংশের ভয়েস চেঞ্জ করতে পারি কিংবা দ্বিতীয় বাক্যাংশের যে কোনো একটা করতে পারি, দুটো কিন্তু আমরা একসঙ্গে কখনোই করবো না। এক্ষেত্রে যদি কেউ এরকম করে কী হবে, আই নো আমি জানি, দ্যাট দ্বিতীয় ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা হচ্ছে, দেখো এই হচ্ছে সাবজেক্ট আর এই হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে অবজেক্টটা চলে আসছে, অবজেক্টটা কি ইট, হ্যাজ যেহেতু আছে হ্যাজ মানে হ্যাজ বিন হবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম তো দাই আছে, ডান বাই। এটাও করতে পারে অনেকে, যদি এটা করে এটাও ঠিক হবে। অর্থাৎ প্রথমটুকু কি, ইট ইজ নোন টু মি, এটা আমার কাছে জানা, কি জানা, দ্যাট হি হ্যাজ ডান ইট। এইভাবে প্যাসিভ ভয়েস করতে পারি। কিন্তু যদি কেউ যদি এটা এইভাবে করে, অর্থাৎ ইট ইজ নোন টু মি দ্যাট ইট হ্যাজ বিন ডান বাই হিম, এটা কিন্তু সম্পূর্ণ, অর্থাৎ আমরা কখনোই দুটো অংশের ভয়েস চেঞ্জ করব না, হয় প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশের ভয়েস চেঞ্জ করব, কিংবা যেটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তার আমরা ভয়েস চেঞ্জ করব, দুটো একসঙ্গে আমরা কখনোই ভয়েস চেঞ্জ করব না। বেশ, এবারে আমরা দেখব স্টুডেন্টস যে অনেক সময় আমাদের কি হয়, আমাদের জানি আমরা কিছু কিছু, একটু আগে আমি বলে এসেছি, যেমন এর কোনো দেখো হেল্প মি, অর্থাৎ আমাকে সাহায্য করে, একটা কি চাচ্ছে, একটা হেল্প চাচ্ছে, নেক্সট তারপরে দেখো এর কিন্তু কোনো সাবজেক্ট নেই, এখানে ভার্ব পাচ্ছি হেল্প আর মি পাচ্ছি অবজেক্ট। দ্বিতীয় বাক্যে যদি আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে কি, দ্বিতীয় বাক্যে যদি আমরা একটু খেয়াল করি, ডু নট হেল্প মি, আমাকে সাহায্য করো না। এখানে দেখতে পাচ্ছি আমরা ভার্ব আছে এবং এখানে একটা অবজেক্ট আছে, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নেই। এক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো সাধারণত মানে যেগুলো আমরা ইংরেজিতে বলি একটা সেন্টেন্স, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেখানে হচ্ছে আদেশ উপদেশ বা অনুরোধ এই ধরনের কিছু বোঝায়, সেগুলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক, একটা দেখছি আমরা না বোধক বাক্য। তো হ্যাঁ বোধকটাই আমরা এক্ষেত্রে ভয়েস চেঞ্জ করলে যেটা হয় সেটা হচ্ছে কি হয়, অনেকে সব থেকে ভালো হয় লেট দিয়ে করি, যেমন লেট তারপরে অবজেক্ট, লেট মি বি হেল্প, পাস্ট পার্টিসিপেল। অর্থাৎ প্রথমে কি বলছি মনে রাখতে হবে, লেট তারপরে অবজেক্ট
তারপরে বি বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল। দ্বিতীয়টা যেটা রয়েছে এটা খুব সহজ, অর্থাৎ এটাও ক্ষেত্রে জাস্ট না, না বোধক বাক্যে নট, ডু নট, সরি, ডু নট। দ্বিতীয় বাক্যে দেখো, দ্বিতীয় বাক্যে শুধু নটটা আছে, এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে লেট বসাবো, তারপরে লেট, লেটের পরে আমরা চলে যাব লেট, লেট, লেটের পরে নট, লেট নট, তারপরে হচ্ছে নি চলে আসছে, তারপরে বি, তারপরে অর্থাৎ পার্থক্য শুধু একটা জায়গা, এখানে না মতো করলে বা না থাকলে লেটের পরে নটটা বসাবো, ঠিক আছে। এবার এক্ষেত্রে বলতে পারি স্যার এটা তো আমরা এভাবেও করতে পারি, যেমন প্রথমটা যেমন আমরা করে এসেছি যে গেট আউট, ইউ আর অর্ডার টু গেট আউট, এক্ষেত্রে আমরা করতে পারি ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর টোল্ড বলতে পারি, ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর টোল্ড টু হেল্প মি, এটাও করলে হবে। দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, হেল্প মি। কিন্তু অনেক সময় আমরা দেখি যে মি এই কথাটা থাকে না, অর্থাৎ সেখানে কোনো অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে চেঞ্জ করব, এটা কিন্তু আমাদের জেনে রাখা দরকার। যেমন প্রথম বাক্যটা আমি যেমন দিয়েছিলাম যে, অর্থাৎ এখানে তো কোনো একটা জাস্ট একটা ফ্রেজাল ভার্ব, বেরিয়ে যাও, এখানে কোনো তো সাবজেক্ট নেই, না আছে কোনো অবজেক্ট, এটা আমরা কীভাবে পরিবর্তন করব, এক্ষেত্রে আমরা লিখব ইউ আর অর্ডার, অর্থাৎ একটা আদেশ করা হচ্ছে, একটু খেয়াল রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে অনেক সময় আদেশ করলে ইউ আর অর্ডার টু, অনেক সময় উপদেশ দিলে ইউ আর অ্যাডভাইসড টু, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ইউ আর অর্ডার টু গেট আউট, শুধুমাত্র আমরা যখন দেখব যে কোনো অবজেক্ট থাকবে না, এই ইউ আর এবং ইমপ্লাইড সেন অনুযায়ী আমরা কিন্তু অবশ্যই ভার্বটা ব্যবহার করব। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের এরকম ভয়েস চেঞ্জ আছে এবং বলে রাখা ভালো। এবার আমরা চলে যাব ভয়েস চেঞ্জের, বিশেষ করে অনেক সময় ভয়েস চেঞ্জের মানে একটা সাবজেক্টে যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা ফ্যাক্টেটিভ অবজেক্ট বলি, অর্থাৎ যেটা বেসিক্যালি নাউন কিংবা অ্যাডজেক্টিভ, অবশ্যই সেটা একটা কমপ্লিমেন্ট, সেটা আমরা অনেক সময় অবজেক্ট হিসাবে ধরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, চলো ফর এক্সাম্পল, they made him king, দেখো এক্সাম্পলটা মেড, এটা হচ্ছে সবাই আমরা জানি ভার্ব, কারা তৈরি করলো, দে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে হয় সাবজেক্ট, কি তৈরি করলো মানে কি আমরা বলবো রাজা, কি কাকে তৈরি করলো তার। এবং শুরুতেই আমি বলেছিলাম যে আমরা সবসময় প্রাণীবাচক বা ইনডাইরেক্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে লিখলে কেন আমাদের সুবিধা হবে, সেটা হচ্ছে তার বড় এক্সাম্পল। দে মেড হিম, তারা তৈরি করলো তাকে, দেখো একটা বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না, একটা কিছু যেন একটা দরকার, অর্থাৎ যেটাকে কমপ্লিট করার জন্য কিছু একটা শব্দ দরকার, যেমন এখানে কিং শব্দটি এসছে, অর্থাৎ এটা হচ্ছে একটা নাউন। এক্ষেত্রে ভয়েস চেঞ্জ করলে আমরা কি করব, ভুল করে আমরা কখনো কিন্তু এই অবজেক্টটা ধরবো না, এটা আমরা সবসময় ভয়েস চেঞ্জের জন্য রেখে দেবো, অর্থাৎ এক প্যাসিভ ভয়েসে রেখে দেবো, এটা চেঞ্জ হবে না, হয় না। তাহলে এটা হিমটা হয়ে যাচ্ছে হিম, যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে ওয়াজ, আর মেড, মেড মেড বাই দেম, বাই দেম। তাহলে একটা জিনিস কিন্তু আমরা লিখলাম না, সেটা হচ্ছে কিং, তাহলে কিংটা কি স্যার এর পরে লিখবো না, আমরা সবসময় লিখবো কিংটা যেমন আছে ঠিক এর আগে, বাইয়ের আগে কিং, অর্থাৎ কি হয়ে গেল, হি ওয়াজ মেড কিং বাই দেম। কি যদি স্যার এটা এরকম লেখে, কে যদি এরকম লেখে, কিং ওয়াজ মেড হিম, কিং ওয়াজ মেড হিম বাই দেম, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমরা ভুলবশত এটা কখনোই আমরা ধরবো না, অর্থাৎ এটা কমপ্লিমেন্ট, এটা কখনোই আমরা অবজেক্ট হিসাবে ধরবো না। আর একটা উদাহরণ যেমন আমরা দিতে পারি, যেমন ইউ হ্যাভ মেড দ্য হাউস বিউটিফুল,
ইউ হ্যাভ মেড দ্য হাউস বিউটিফুল। এখানে বিউটিফুলটা কি একটা বুঝতেই পারছি একটা গুণ প্রকাশ করছে, অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে কি হচ্ছে না, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বিভার্ব, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম আছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এটাও কি একটা অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা প্রথমে ভয়েস চেঞ্জ করতে গেলে কি লিখবো, দি হাউস। তারপরে কি আছে, তাহলে এখানে হ্যাভ আছে, তাই এটাকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। দি হাউস অর্থাৎ হাউসের পরে কি হবে, হ্যাজ বিন। এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম তো দেওয়া আছে, মেড বিউটিফুল যেমন ছিল তেমন বসে যাবে, এটা একটা কমপ্লিমেন্ট, শুধু বাই ইউ। অর্থাৎ এই বাই ইউ এটা হচ্ছে অনেক সময় থাকতে পারে আবার নাও থাকতে পারে, সেদিকে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার প্যাসিভ ভয়েসে সবসময় কি বাই থাকবে, অর্থাৎ যেটা আমি কথাটা বলছিলাম যে সবসময় যে এজেন্ট থাকবে, অনেক সময় কিন্তু এজেন্ট থাকে না, এজেন্ট কিন্তু উচ্চ থাকে। সেক্ষেত্রে আমরা কী করব, যেমন আমরা একটা এক্সাম্পল নিই, যেমন ওয়ান শুড কিপ, ওয়ান শুড কিপ অনস প্রমিস, একজনের উচিত রাখা একজনের প্রতিজ্ঞা। এক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে বুঝতে পারছি যে এটি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে তোমার অর্থাৎ অক্সিলারি ভার্ব যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব রয়েছে, অর্থাৎ যেমন শ্যাল থাকলে শ্যাল বি হবে, উইল থাকলে উইল বি হবে, অর্থাৎ হচ্ছে যেগুলো শ্যাল উইল মে মাইট ক্যান কুড এগুলোর সাথে যখন ভয়েস চেঞ্জ করবে একটা বি যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে বিভাগ চলে এলো, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে তো অবজেক্ট প্রমিস, এটা হচ্ছে অবজেক্ট। বেশ, এক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করার আগে আমরা দেখব কীভাবে এটা ভয়েস চেঞ্জ করবো। আমরা অনেকে লিখবো অনস প্রমিস শুড বি কেপ্ট বাই ওয়ান, তাই না? কিন্তু এরকম করলে এটা হবেই, কারণ অনেক সময় আমরা দেখবো এজেন্ট এটা অমিট থাকে। ফর এক্সাম্পল এক্ষেত্রে আমরা কী করবো, এ প্রমিস, তাহলে শুড থেকে শুড বি, কিপ থেকে কেপ্ট, এ প্রমিস শুড বি কেপ্ট। এখানে কিন্তু বাই, সামান বা ওয়ান এটা কিন্তু সম্পূর্ণভাবে উজ্জ্ব রাখতে হবে। দ্বিতীয় যদি আমরা একটা এক্সাম্পল খেয়াল করি, আরও আমাদের কাছে এটা খুব পরিষ্কার হয়ে যাবে। যেমন যেমন উই ক্যান গেন নাথিং উইদাউট লেবার, অর্থাৎ পরিশ্রম ছাড়া আমরা কিছুই অর্জন করতে পারি না। এক্ষেত্রে দেখো উইটা হচ্ছে সাবজেক্ট, ক্যানটা হচ্ছে বিভার্ব, গেনটা ভার্ব, নাথিংটা অবজেক্ট। অর্থাৎ আমরা তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে কি লিখবো, নাথিং, ক্যান থেকে ক্যান বি এটা মোডাল হলো, আর গেন থেকে ফার্স্ট পার্টিসিপেল ফর্ম গেন, আর উইদাউট লেবার যেটা ছিল এটা বসে গেল। মজার জিনিস হচ্ছে এখানে বাই উই থেকে আস এটা কিন্তু অমিড আছে, উজ্জ্ব আছে, এক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, অনেক সময় আমরা দেখি ভয়েস চেঞ্জের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা দেখি যে কি সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে যখন আমরা রূপান্তরিত করব, সেখানে যে সাবজেক্ট বা অবজেক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু খেয়াল রেখে আমাদের চেঞ্জ করতে হবে। যেমন যদি আমরা একটু খেয়াল করি, ফর এক্সাম্পল যেমন স্মোকিং ইজ প্রোহিবিট, স্মোকিং ইজ প্রোহিবিট, আমরা বুঝতে পারছি ইজ আছে এবং এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস আছে, এটাকে আমাদের অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে। দেখো এখানে অ্যাক্টিভ ফর্মে প্যাসিভ ফর্মে কিন্তু বাই সেটা কিন্তু কিছু দেওয়া নেই, অর্থাৎ এজেন্ট এখানে অমিট আছে। এক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করব এরকম ক্ষেত্রে, অর্থাৎ
প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করার সময় যদি এজেন্ট অমিট থাকে, সেক্ষেত্রে আমাদের সামন, দি অথরিটি, দি ফিফিল এগুলো কিন্তু আমাদের সাবজেক্ট হিসাবে বসে। এক্ষেত্রে আমরা লিখব দি অথরিটি। অথরিটি প্রেজেন্ট টেন্স আছে, ভাবটা হচ্ছে প্রোহিবিটস। দ্য অথরিটি প্রোহিবিটস। এটা কিন্তু ভয়েস চেঞ্জ করলে অ্যাক্টিভ ভয়েসে কিন্তু এটাই হবে। এটা ছিল প্যাসিভ এবং সেটা আমরা কী করলাম, রূপান্তর করে আমরা অ্যাক্টিভে করলাম। এটা আমাদের খেয়াল রাখতে হবে। বেশ, অনেক সময় দেখি আমরা ভয়েস চেঞ্জে অনেক সময় ইনফিনিটিভ থাকবে, অর্থাৎ যেটাকে আমরা ইনফিনিটিভগুলো দেখি আমরা সবসময় ভার্বের আগে বসে, বা যেটাকে আমরা ইনফিনিটিভ টু বলি। যেমন একটা উদাহরণ দিই, আই অ্যাম টু ডু দিস, অর্থাৎ আমাকে এটা করতে হয়। আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা এখানে ভার্ব হয়ে এসেছে, বুঝতে পারছি। এখানে এই যে ভার্ব অর্থাৎ টু ডু, এটাকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলি। দিসটা অবজেক্ট, এক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করলে প্রথমে অবজেক্ট হবে, অর্থাৎ দিসের কোনো পরিবর্তন না। দিস যেহেতু অ্যাম আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, তাই দেখবো আমরা প্রেজেন্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে হলে প্যাসিভ ভয়েসে, বিশেষ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যখন আমরা করবো একটু খেয়াল রাখবো, এম ইজ আর এই তিনটে প্রিফার করছে। তাহলে দিস ইজ অনেকে আমরা যেটা করব, কি করব না, দিস ইজ টু বি ডান, দিস ইজ টু বি ডান বাই মি। এই বাই মিটা এটা লিখতে পারো, না লিখতে পারো, এটা উজ্জ্ব লিখলে, এটা উজ্জ্ব থাকলে অসুবিধা নেই। তাহলে আমরা কী করলাম, এখানে ইজ, এম ইজ আর অর্থাৎ ইজ বসলো, এবং এই টু ডু অর্থাৎ এই যে ইনফিনিটিভটা কিন্তু সেটা কী হয়ে গেল, টু বি ডান। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ইনফিনিটিভের পরিবর্তন কেমনভাবে হচ্ছে। আরেকটা এক্সাম্পল যেমন আমরা জানি, there is no time to lose, there is no time to lose, অর্থাৎ এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, যদি there is no time to lose অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি একটা ইনফিনিটিভ আছে, অর্থাৎ ভার্বের আগে টু বসে ইনফিনিটিভ টু হয়েছে। এক্ষেত্রে ভয়েস চেঞ্জ হবে কীরকম, there is no time to be lost, to be lost অর্থাৎ টু, এই টুর পরে একটা কিন্তু বি বসছে, এর আগেরটা যেমন আমরা দেখলাম টু বি ডান, এবং এক্ষেত্রে আমরা কি দেখছি, তাই এখানে টু বি হয়েছে এবং লুজটার ফার্স্ট পার্টিসিপেল ফর্ম লস্ট হয়েছে। এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ইনফিনিটিভের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। ফাইনালি আমরা তাহলে আমরা হচ্ছে কি জানলাম, আমরা জানলাম যে ভয়েস চেঞ্জ করতে গেলে তার কতগুলো স্পেসিফিক নিয়ম আছে। সেই নিয়মগুলো কী কী যদি আমরা একটু খেয়াল করি, প্রথম কথা আমাদের জানতে হলো কি বা জানলাম, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ সবসময় একটা ট্রানজিটিভ ভাবের দরকার হয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে সাবজেক্টটা অবজেক্ট আর অবজেক্টটা সাবজেক্ট, অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট হয়। 3 নম্বরে আমরা কি খেয়াল রাখবো, সবসময় এজেন্টের আগে একটা প্রিপোজিশন বসবে, এবং ভার্বের যদি প্যাসিভ ভয়েসে আমরা করি সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, এবং তার আগে কি বসবে, একটা বিভার্ব বসবে। অবশ্যই মনে রাখতে হবে টেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি, ভয়েস চেঞ্জ করতে হলে বেসিক জিনিস আমাদের সেন্টেন্স সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি সেটা কোন টেন্সে আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের করতে হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সাবজেক্টটা আমরা সে দেখব সেটা হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল, সরি, সেই অনুযায়ী কিন্তু এর বিভাগটা হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কেমনভাবে ভয়েস চেঞ্জ করতে হয় এবং কোয়াসি প্যাসিভ ভয়েস সেটা কেমনভাবে করতে হয় আমরা পরবর্তী লেসনে করব। থ্যাংক ইউ।